হাই ফুটবল ফ্রিক্স, কী অবস্থা সবার? আজ যদিও ম্যাচ যে চলতেছে লা লিগা এবং বিভিন্ন লিগের ম্যাচ বর্তমানে চলমান, তার ভিতরে আপনাদের সবার সামনে আমি নিয়ে আসলাম একটা গরম এবং খুবই তাজা একটা খবর নিয়ে। মাদ্রিদে কয়েকদিন ধরে একটা জিনিস, মাদ্রিদের হাওয়ায় যে নিউজটা আমাদের সবার সামনে কম বেশি ভাসতেছে, যেটা জিনিসটা আমাদের জন্য খুবই কনসার্নিং এবং খুবই ভাবার একটা বিষয়। কেন আমি বলতেছি, আমাদের সামনে 2-3 দিন ধরে বা গত সপ্তাহ থেকেই এই একটা তথ্য, একটা নিউজ আমাদের সবার সামনে কম বেশি ঘোরাফেরা করতেছে যে ভিনি কি আসলে মাদ্রিদ ছেড়ে চলে যাবে নাকি সে থাকবে। তো এরা আসলে খুব বড় একটা নিউজ, একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লো ফর আস অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান। আই এম এ মাদ্রিদিস্তা। আগে পরিচয় হয়নি, বাট এখন বললাম আমি মাদ্রিদিস্তা, অ্যাজ ইটস দ্য ফার্স্ট ভিডিও অফ মাই চ্যানেল। প্রথম ভিডিও ভিনিকে নিয়ে বানানো হচ্ছে। 2-3 দিন আগে একটা তথ্য, একটা নিউজ বা একটা আর্টিকেল আমাদের সামনে আসে একটা জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইটের নাম সম্ভবত goal.com, যেটা আসলে বিগত কয়েক বছর ধরেই ফুটবল রিলেটেড তথ্য, ট্রান্সফার উইন্ডো মার্কেটস, তারপরে প্লেয়ারদের পারফরমেন্স অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের লিগ রিলেটেড তথ্যগুলো আমাদের সবার সামনে কম বেশি দেয়। তো ওদের একটা তথ্য আমি সামনে দেখলাম যে ওরা একটা লিখতেছে যে যখন আমরা, ঘটনা তো বহুত আগেরই, তারপরে ওদের ওখানে একটা আর্টিকেল প্রকাশিত, আপনাদের সামনে এখন জিনিসটা দেখতে পারেন স্ক্রিনে ভাসমান। ওরা বলছে যে জাভি আলোনসো এবং যে মাদ্রিদ কোচ, আমাদের যে এক্স মাদ্রিদ স্টার মিডফিল্ডার, তো ওনার সাথে ভিন্ন একটা বুনাবুনি হচ্ছে না। আসলে জিনিসটা একটা ডিপ কনসার্নিং আমাদের জন্য, যদিও কারণ এই জিনিসটা, ঘটনাটা ম্যাচের আগের থেকেই চলে আসতেছে। ওকে, ম্যাচের যে মিডল পয়েন্টে বলতে গেলে ইম্পর্টেন্ট একটা সময় ভিনিকে সাব করানো হয়, যেটা ভিনির খুব ভালো লাগবে না। সেটা ইনস্ট্যান্টলি সে রিয়্যাক্ট করে মাদ্রিদ কোচের সাথে। সেটা অনেকেই ভালোভাবে নেয়নি এবং একটা দৃষ্টিকটুও বটে, কারণ এই ধরনের ঘটনা আগে মাদ্রিদে আমরা তো একটা হইতে দেখি নাই। একটা দৃষ্টিকটু একটা জিনিস। তো সেখান থেকে এই তথ্যগুলো আমাদের চোখের সামনে সবার হাসতেছে যে ভিনি কি মাদ্রিদ ছেড়ে যাবে নাকি, ভিনি কি মাদ্রিদে থাকবে বা কোনো সমস্যা তাদের ভিতরে দেখা দিল কিনা। যদিও টিমের ভিতরে তাদের ভালো রিলেশনস আছে, বাট রাইট নাও সিচুয়েশনটা একটু অন্য দিকে গড়াচ্ছে। তো তো আজকের ভিডিওতে আপনাদের সবার সাথে আমার যে জিনিস নিয়ে আসলে কথাটা হবে সেটা হলো যে ভিনির পাস্ট পারফরমেন্স, ওর যে লাস্ট 2-3 সিজন ধরে আমাদের যে পারফরমেন্স, ও টিমের উপর কী ধরনের এফেক্ট পড়তেছে পারফরমেন্সের, ও টিমটাকে কী পরিমাণ লিড করতে পারতেছে, সেই জিনিসটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। সেকেন্ডলি হচ্ছে ওর এই মাদ্রিদ ছাড়ার বা লা লিগা ছাড়ার রিজনগুলো কী হইতে পারে। আই ডোন্ট থিঙ্ক সো আমি বলি বাই চান্স ভিনি যদি মাদ্রিদ ছাড়ে তো আমার তো মনে হয় না লা লিগার কোনো ক্লাব থেকে সাইন করে ট্রাই করবে। আই ডোন্ট থিঙ্ক সো ভিনি যে কোনো লোয়ার টিয়ারের একটা ক্লাবের সাথে ভিনি জয়েন করবে বা সাইন আপ করবে খেলার জন্য, বিকজ হি হ্যাজ রেসপেক্ট ফর রিয়াল মাদ্রিদ। এই ধরনের একটা রেসপেক্টের জায়গাটা সবসময় মাদ্রিদ প্লেয়ারদের ভিতরে থাকে। অ্যান্ড উই অলসো নো দ্যাট ভিনিসিয়াস ইজ এ কোয়ালিটিফুল প্লেয়ার। আমরা সবাই সেটা আমরা কম বেশি সবাই আমরা জানি। তো এখন যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে কী কারণ থাকতে পারে ভিনির মাদ্রিদ ছেড়ে যাওয়ার জন্য। এখানে অনেক কারণ আছে, যেসব কারণে ভিনি, আমি জানি না থাকবে কি না, বাট ছাড়ার কারণ 4 থেকে 5টা রিজন আছে। এবং আমরা আজকে ভিডিওতে আমরা জানাবো ভিনি কেন মাদ্রিদ ছেড়ে যাবে, তারপরে ভিনি গেলে কোন কোন ক্লাবে যাইতে পটেনশিয়াল সে মুভ করতে পারে, তাকে সাইন করাবে, এবং হচ্ছে এই টপিকগুলো আমরা আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন। দ্য রিজন, আমি রিজনগুলো আসলে আপনাদেরকে কোটেশন আকারে করে বলছি, আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে শুনবেন। রিজন নাম্বার 1, তো লাস্ট 2-3টা সিজন ধরে আমরা যে জিনিসগুলো আসলে লক্ষ্য করতে পারতেছি সেটা হচ্ছে এক ধরনের বর্ণবাদী আচরণ করা হয় ভিনিসিয়াসের প্রতি। আমি জানি না সেটা অন্য কোনো প্লেয়ারদের প্রতি করা হয় কিনা বা অন্য, এটা আমাদের অতটা চোখে পড়েনি, বাট যে জিনিসটা আমাদের চোখে একটা ডিপ কনসার্নিং ইস্যু, যেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সেটা হচ্ছে একটা ধরনের বর্ণবাদী আচরণ ভিনিসিয়াসের সাথে করা হয়। আমরা সকলেই সেটা দেখে আসতেছি কম বেশি। গত সিজনের ভিলারিয়াল এবং ম্যালোর্কার সাথে তাদের যে লিগে যে ম্যাচগুলো চলছিল, ওই ম্যাচগুলোতে আমরা দেখছিলাম বরাবরই তার সাথে বর্ণবাদী আচরণ করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের উত্তক্ত কথা বলা হচ্ছে, দে আর কলিং হিম লাইক মাঙ্কি টাইপ সামথিং। সো অনেকটা বাজে বাজে কিছু কথা বলে তাদেরকে উস্কানো হচ্ছে। তো এই জিনিসগুলো আশা করি তার মেন্টালি অতটা ইফেক্ট ফালায় কিনা আমরা এখনো বলতে পারবো না। যদি পাবলিকলি এই ধরনের কথা তার মেন্টালি স্ট্রেংথ ও মেন্টালি কন্ডিশন নিয়ে কোনো প্লেয়ার জানাবে না, বাট আই থিঙ্ক সো এটা একটা তার উপর একটা ইফেক্ট ফালাচ্ছে।
তো ওই জায়গা থেকে এটা একটা রিজন হতে পারে, কারণ দেখেন লা লিগা তাকে প্রপার সেই আপনার যে বলতে পারি আমরা যে সেফটিটা বা যে নিরাপত্তাটা তাদেরকে এই ধরনের অ্যাবিউজমেন্ট থেকে বাঁচার জন্য বা সাইড হওয়ার জন্য সেটা লা লিগা দিতে পারতেছে না বলে আমরা সেটা মনে করি। এটা সবাই আমরা বুঝতে পারি যে দেখাই যাচ্ছে যে এগুলো আসলে চাইলে কন্ট্রোল করা যায়, বাট আই ডোন্ট থিঙ্ক সো দে আর ট্রাইং টু কন্ট্রোল ইট। সেকেন্ডলি আরও একটা রিজন আছে যে আপনি জানেন রিসেন্টলি ভিনিসিয়াস খুবই ভালো পারফরমেন্স করছে লাস্ট 2 সিজনে। আমি গত সিজনের কথা বলছি না, কিন্তু আমি বলতেছি 22-23 সিজনে অথবা 23-24 সিজনের কথা আমি আপনাদের সকলের সামনে বলতেছি। 22-23 সিজনে 2022-2023 যে সিজনটা আমাদের গেল, ভিনিসিয়াস ওয়ান অফ আওয়ার বেস্ট প্লেয়ার্স টু ওয়াচ। হি ওয়াজ এ বিস্ট। ওর যে লেফট উইংয়ে ওর যে উইং প্রেসের যে ক্যাপাসিটি, যে ক্রসগুলো ছিল করিম বেনজেমার সাথে যে মিক্স আপটা, ওইটা অন অ্যানাদার লেভেল, মানে বলার বাহিরে সেটা জিনিসটা। আপনি সেটা আমি বইলা বুঝতে পারবো। আপনি এখন তো ইন্টারনেটের যুগ, তথ্য সবার হাতেই থাকে, ফোন স্মার্টফোন সবার সাথেই আছে। আপনি চাইলে সেই স্ট্যাটটা দেখে নিতে পারেন 22-23 সিজনে কী ছিল। যদি আমরা এখানে স্ক্রিনে শেয়ার করতেছি, আপনি দেখে নেন 22-23 সিজনের কিন্তু স্ট্যাটগুলা। হি ওয়াজ অন অ্যানাদার লেভেল, ডিফারেন্ট কাইন্ড অফ মনস্টার হি ওয়াজ। তো অন্যরকম 23-24 সিজনও আমরা কি বলবো, ভিনিসিয়াস 22 এবং 23-24 2 সিজনই আমাদের জন্য বিস্ট, এবং আমাদের একটা পোস্টার বয় ছিল মাদ্রিদের। আমরা ভিনি দেখলেই বলতাম যে হি ইজ আ টপ পারফর্মার, এনি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ক্যান আইডেন্টিফাই হিম, যে ও আমাদের টপ প্লেয়ার, মাদ্রিদের টপ প্লেয়ার, আমরা সবাই তাকে চিনি। তো আমরা ভিনিসিয়াসের পাস্ট পারফরমেন্সগুলো আমরা আসলে হাইলাইট করতেছি, কারণ কি এটা আসলে ভিডিওর নেক্সট পার্টটা আমাদের খুবই দরকার, এটা আমরা হাইলাইট করলাম। আই থিঙ্ক সো তাকে আসলে এক ধরনের প্রেশারে পরে এই ক্লাবটা ছাড়তে হয়। তারপরে মাদ্রিদ, আমাদের যে নেক্সট কোচ আসে, আমাদের ফর্মার মাদ্রিদ লেজেন্ড জাভি আলোনসো, যে একসময় স্পেনের হয়ে ওয়ার্ল্ড কাপ জিতে 2010 ওয়ার্ল্ড কাপ, এবং সে one of our best center defensive midfielders in that time, মাদ্রিদের সেই প্রাইম এরাতে। মাদ্রিদের প্রাইম অবশ্য বলতে গেলে আমাদের জন্য সবসময় থাকে, এটা আমরা সবাই জানি। তো বরাবর সেই জাভি আলোনসো যখন সে লিফট হয়, জাভি আলোনসোর একটা টার্গেট ছিল, একটা ড্রিম ছিল, একটা ভিশনারি একটা প্ল্যান ছিল যে সে মাদ্রিদকে কোচ করবে, হি উইল লিড মাদ্রিদ। That time Xabi Alonso was leading Bayer Leverkusen বলতে গেলে as far as I know তারা 38টা ম্যাচ আনবিটেন ছিল, টানা 38টা ম্যাচ বায়ার লেভারকুসেন। তো এটা এক ধরনের মাস্টারপিস পারফরমেন্স জাভি আলোনসোর জন্য। তো ওই জিনিসগুলো আসলে খুবই এফেক্ট ফেলাইছে জাভি আলোনসোর মাদ্রিদের জন্য সাইনিংয়ের জন্য। তো ফ্লোরেন্তিনো পেরেজের কাছে আমাদের যিনি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, উনি তার প্রতি আকর্ষিত হন বলতে গেলে উনি চান যে একটা ধরনের লং টার্ম একটা প্ল্যানিং, একটা ফিউচার প্ল্যানিং। তো ওই দৃষ্টিকোণ থেকেই তখন ওই পার্টটায় মানে ওই সময় আমাদের জন্য জাভি আলোনসোকে সাইন করানো হয়। জাভি আলোনসো বলতে গেলে নিঃসন্দেহে একজন ভালো কোচ। সে তার ট্যাকটিক্যাল যে খেলা ধরনের স্টাইলটা অন্য লেভেলের, আমরা সেটা স্ক্রিনে দেখতে পারবেন তার যে খেলার স্টাইলটা কেমন আর কি, অসাধারণ। জাভি আলোনসোর যে প্লেইং স্টাইল, উনি হচ্ছে কুইক বল রিকভারি, ধরুন ওভার প্রেস করে এক ধরনের বল রিকভারি করে নিজেদের, তারপর হচ্ছে আপনাদের ফ্লেক্সিবল অ্যাটাক, এক ধরনের ওই যে লাইক উইডথ প্রেস অ্যাটাক, যেটা আমরা বলে প্রশস্ত সহকারে, বা এক ধরনের লাইক ভি শেপে আমাদের প্রপার গ্যাপ নিয়ে আমাদের অ্যাটাক করা, দ্রুত বল রিকভারি, ফ্লেক্সিবল ইন অ্যাটাক্স, তারপর হচ্ছে এই ধরনের যে মানে ইনস্ট্যান্ট যে প্রেসিং ফুটবলটা, সেটা জাভি আলোনসো খেলা থাকে। এক ধরনের আমরা যেটা বলি সফট অ্যাগ্রেসিভ মডেল যেটাকে বলে আর কি, জাভি আলোনসো এই ধরনের ট্যাকটিক্সটা ফলো করে ওনার ম্যাচ গেম প্লেতে। তো দেন জাভি আলোনসো মাদ্রিদে আসে। উনি দেন মাদ্রিদকে যে আমাদের যে ডিরেক্টর, মাদ্রিদের যে কর্তৃপক্ষ, তাদেরকে জানায় যে আমাদের কিছু প্লেয়ারের দরকার, যেহেতু আমাদের বলতে গেলে মোস্ট অফ দ্য প্লেয়ার্সে, আই ডোন্ট নো বাকি সব ক্লাবদের তুলনায় আমাদের বেশিরভাগ প্লেয়ারই সবসময় ইনজুরিতেই কাটায় দেয় কেন জানি। আমি গত 2 সিজনে যা দেখলাম, আগের সিজনগুলো বাদ দিলাম, আমি জাস্ট লাস্ট 2 সিজনের কথাটা আমি এই জায়গায় আপনার সাথে শেয়ার করলাম। তো অ্যাট দ্যাট মোমেন্ট জাভি আলোনসো তার পছন্দের কিছু প্লেয়ার তাদেরকে সাইনিং করে মাদ্রিদের ডেরায় নিয়ে আসে। আমরা বেনিফিকা থেকে একটা প্রপার লেফট ব্যাক অ্যালভারো কারেরাসকে আমরা সাইন করি, দেন আমরা সেন্টার ব্যাকে ডিন উইসেনকে আমরা সাইন করি। সো এটা আমাদের জন্য একটা গুড থিং আমাদের জন্য। তো ডিন উইসেনের খেলা, ক্যারেরাসের ক্লাব তো সবাই ইতিমধ্যে দেখেছে, আমরা সবাই আমার থেকে আশা করি ভালোই জানেন আর কি।
রাইট উইংয়ে আমরা লিভার প্লেট থেকে আমরা ফ্র্যাঙ্কো মাস্তাংতুনা আর্জেন্টাইন রাইট উইঙ্গার ওকে আমরা সাইন করে নিয়ে আসছি। তো সব মিলে জাভি আলোনসো একটা ভালো প্ল্যানই বিল্ড করছিল মাদ্রিদের ফিউচারের জন্য। তো সবই গেল, জাভি আলোনসোর তথ্যটা দিলাম কারণ এটার সাথে তার ভিনির এক ধরনের সম্পর্ক আছে। তো জাভি আলোনসোর সাথে ভিনির ঠিক সেই রকম বোনাবনি হচ্ছিল না। তো ঘটনা হচ্ছে আপনার সেই ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় পিএসজির সাথে যখন মাদ্রিদের খেলা পড়ে, তো অ্যাট দ্যাট টাইম জাভি আলোনসোকে ভিনিকে জানায় যে পিএসজির সাথে স্টার্টিং লাইন আপে ভিনি খেলতে পারবে না, ভিনিকে তিনি অ্যালাউ করবেন না নামানোর জন্য, ভিনি স্টার্টিং লাইন আপে নাই, সোজা কথা যেটা আর কি, স্ট্রেট ফরওয়ার্ড কথা। তো ভিনি সেটা ভালো মতো সে নেয়নি। সো তখন থেকে তাদের ভিতরে এক ধরনের বলতে গেলে এক ধরনের কোল্ড ভাইবস, ঠান্ডা যে একটা উষ্ণ সম্পর্ক না, ঠান্ডা সম্পর্ক, শীতল সম্পর্ক তাদের ভিতরে বিদ্যমান। তাদের ভিতরে ওই ধরনের যে গুরু শিষ্যের সম্পর্কটা বলতে গেলে অতটা ভিজিবল হয় নাই, জাস্ট গা ঢাকা দেওয়ার একটা সম্পর্ক তাদের ভিতরে আমরা দেখতে পারছি। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, তো তাদের ভিতরে লাস্ট যেই ইন্টারাকশনটা হয় যেটা আমাদের সবার সামনেই ভাইসে ওঠে যে জিনিসটা, সেটা হচ্ছে জাভি আলোনসো এবং ভিনির ভিতরে বার্সার সাথে ম্যাচের সেকেন্ড আর থার্ড যে টাইমটা দেখা যায় যে ভিনিকে সাব করানো হয়। জাভি আলোনসোর প্লেইং স্টাইলে মেবি ভিনি অ্যাডাপ্ট করতে পারতেছিল না, ভিনির প্লেইং স্টাইলটা জাভি আলোনসোর অত একটা মানানসই মনে হচ্ছিল না। বাট অন্য প্লেয়ারদের সুযোগ মনে করে বা হারাম বল খেলার কারণে যে আমাদের যে ডিফেন্সিভ যেটা প্লেইং স্টাইল হারাম বল, সেটা খেলানোর জন্য জাভি আলোনসো অফেন্সিভ খেলার সেটা এটা সে করে, সে যে ভিনিকে সাব করে। কিন্তু ভিনি সেটাকে ভালোভাবে নেয়নি, সে এক ধরনের এর হুমকি দিয়ে বসে যে আই উইল লিভ, এভাবে সে ডিরেক্ট বলে বসে। তো এই জিনিসটা অত্যন্ত দৃষ্টিকটু এবং খুবই নিন্দনীয় একটা জিনিস, যেটা আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে, যেটা এক ধরনের গুরু শিষ্যের সম্পর্ক হতে পারে না, কোনো দিক দিয়ে সম্ভব না জিনিসগুলো আসলে। তো তাদের ভিতরে এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো আশা করি এই সমস্যাগুলো তার ক্লাব ছাড়ার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, যেহেতু তাদের ভিতরে বোনাবনি ভালো মতো হচ্ছে না। তৃতীয়ত, আমাদের যেই মেইন সেন্টার ফরওয়ার্ড, আমাদের যেই দলের যে পোস্টার বয়, আমাদের যে সুপারস্টার, আওয়ার সো কল ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, হি ইজ আওয়ার জেম, আওয়ার মেইন স্টার। তো এমবাপ্পে আসার আগে দলের মেইন ফেসটা ছিল ভিনিসিয়াস জুনিয়র। আমি জানি তাদের ভিতরে খুব ভালো একটা কেমিস্ট্রি রয়েছে, বাট তারপরও সামহাও এমবাপ্পে এখন ক্লাবের মেইন পোস্টার বয়, মেইন আইকন, মেইন স্টার, ইজ লিডিং মাদ্রিদ ইন মেনি ওয়েজ। সে মাদ্রিদের অ্যাট্যাকটাকে লিড করতেছে। আপনি এই সিজনে এমবাপ্পের স্ট্যাট দেখলেই বুঝতে পারবেন এমবাপ্পে দলে কীভাবে একটা এফেক্ট ফালাচ্ছে। স্ট্যাটটা তারপর আপনাদের স্ক্রিনে দেখানো হইলো যে এমবাপ্পের যে পারফরমেন্সটা সেটা কেমন দুর্ধর্ষ পারফরমেন্স। অন দি আদার হ্যান্ড ভিনি যে লাস্ট 2 সিজন আগেও মাদ্রিদের পোস্টার বয় ছিল, সে পোস্টার বয় ছিল মাদ্রিদের। তো তারপর ভিনির এই যে একটা ধরনের ড্রপ, এই যে লিডারশিপ কোয়ালিটির একটা ড্রপ, এই যে লিডিং পজিশন থেকে একটা ড্রপ, এই জিনিসগুলো আসলে ভিনির, আমি জানি না সে পাবলিকলি এই ধরনের কথা কেউ বলবে না, পাবলিক এগুলো কেউ বলে না, বাট এগুলো আসলে কাজে কর্মের প্রকাশ পায়। বলে না বৃক্ষ কি তোমার কাজে ফলে পরিচয়, সেই কাজের মধ্যে বলতে গেলে অনেকটা এরকমই সে দেখা যাচ্ছে তার কর্মে বা তার মনোভাবে সেই জিনিসগুলো ফুটে উঠতে যাচ্ছে। যে হি থ্রেটেন্ড জাভি আলোনসো দ্যাট হি উইল লিভ, সো লিভ, হোয়াট ইজ গোনা হ্যাপেন, ওইটার ভিতরে সরে আসি আমরা। ভিনির এই সিজনে, এমনকি গত সিজনও, এই 2 সিজনে তার পারফরমেন্স আশা করি অতটা ভালো না, অতটা আকর্ষণীয় না, যেই ধরনের সেই ইগো এবং যে ধরনের সেই ভাইবটা সে ক্রিয়েট করতে যাচ্ছে নিজের প্রতি, যেই ধরনের জিনিসগুলো সে দেখাতে যাচ্ছে। আসলে দেখানোর জন্য তো কিছু থাকতে হয়, আসলে তো এই সিজনে দেখানোর মতো কিছুই নেই। শুধু দেখাবে কি, দেখানোর প্লেস থাকলে তো আপনার ইগো আসবে, আপনার দেখানোর প্লেস সামনে ইগো আসবে, আনাবেন কই থেকে? তো সেই পজিশন থেকে আমি তো তার ইগো আনার কোনো জিনিস আমরা দেখতে পারছি না আমরা কেউ। তো আপনার যে লাস্ট পারফরমেন্স আপনি খেয়াল করলে দেখবেন ইউসিএলে লাস্ট 8টা ম্যাচে আপনার কোনো গোল নাই, 3টা ম্যাচ আছে, ম্যাচগুলোতে কোনো গোল নাই, জাস্ট একটা অ্যাসিস্ট আর পাস অ্যাকুরেসি তাও মনে হয় 70+% আর কি, +70। একটা উইঙ্গারের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স, আবার সে যে ধরনের পোস্টার বয় কোয়ালিটি সে মেনটেন করতে চায়, এই ধরনের পারফরমেন্স আসলে মানানসই না, আশা করি সে নিজেও বুঝে। তো দল থেকে তারপর প্রেশার থাকবে, ফ্যানরা তাদেরকে যথাযথ সময় মতো তাকে সাপোর্ট করে গেলেও এই জিনিসগুলো আসলে দৃষ্টিকটু মানায়, এই ধরনের পারফরমেন্স মানায় না, এত বড় বড় কথা বলার, এত বড় বড় বাইক দেখানোর পরও। তারপরে লালিগার ক্ষেত্রে আমরা আসি। লালিগাতে ভিনির লাস্ট 10 ম্যাচে 2টা গোল এবং 3টা অ্যাসিস্ট আছে, এবং
বলতে গেলে ওই ধরনের এফেক্টিভ পারফরমেন্স ছিল না, দলের প্রতি সে কোনো ধরনের এফেক্ট ফেলাইতে পারেনি। সে বারবার উইংয়ে উঠলে বল কনস্ট্যান্টলি সে লুজ করত, তো বারবার কনস্ট্যান্টলি বল লুজ করা আর দল তার উপরে আস্থা কত দিনই বজায় রাখবে। একটা পর্যায়ে অনাস্থা একটা জায়গা তৈরি হয়ে যায়, অলরেডি বলতে গেলে তৈরি হয়েও গেছে। আমরা না জানলেও ইনডিরেক্টলি বোঝা যায় জিনিসগুলো আসলে তাকে ইগনোর করা হয়, মতামতের অতটা দাম দেওয়া হয় না। তো এই জিনিসগুলো ফুটে ওঠে আর কি, এই যেগুলো রিজন হতে পারে তার ক্লাব ছাড়ার জন্য। তো এত রিজন আমরা বললাম যে এই রিজনগুলো ভিনির মাদ্রিদ ছাড়ার জন্য একটা যে গুঞ্জন আমরা শুনতে পারতেছি লাস্ট এক সপ্তাহ ধরে। তো সে এইসব কারণে ক্লাব ছাড়তে পারে, ক্লাব থেকে সে সরে যেতে পারে। তো এখন আসি, সে যদি ক্লাব ছেড়ে যায় বা ক্লাব থেকে চলে যায়, তো তারপর যে পটেনশিয়াল মুভ হলে সে কোন দলে সাইন আপ করতে পারে কোন দলের জন্য। তো দের আর লটস অফ ক্লাব যারা ভিনিকে সাইন করাইতে পারে, তার প্রতি ইন্টারেস্টেড। আমরা যে ক্লাবগুলোর কথা আমরা যে সামনে আসে সেগুলো হচ্ছে মোস্ট অফ দ্য ক্লাবস আর ফ্রম ইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ, অ্যান্ড দে আর নট মিড টিয়ার অ্যান্ড লো টিয়ার ক্লাবস, দে আর টপ টিয়ার ক্লাবস অফ ইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ। ক্লাবের নামগুলো হচ্ছে বললে আপনারা অবাক হবেন, বাট জিনিসটা আসলেই মেবি হতে পারে তাদের এক ধরনের ভিনির প্রতি এক ধরনের আকর্ষণ তাদের বিদ্যমান। তো সেই ক্লাবগুলো হচ্ছে আপনার ম্যান সিটি, লিভারপুল, চেলসি, নিউক্যাসেল, আর্সেনাল, এই ধরনের টিমগুলো তাকে সাইন করানোর জন্য আগ্রহ বলতে গেলে প্রকাশ করছে বা আগ্রহ আছে সাইন করানোর জন্য। তো সাইন ইন করানোর কারণগুলো কি সেগুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরতেছে আপনাদের সামনে ভিডিওতে, শেষ পর্যন্ত থাকবে আশা করি। কথার কথা হলো সে ইপিএলে কেন যাবে, কারণ ওখানে সে বেটার ভ্যালুটা সে পাবে, একটা টিমের আইকন হয়ে সে উঠতে পারে যেটা সে বর্তমানে না মাদ্রিদে। সে এক ধরনের লিডিং কোয়ালিটিগুলো সে চাচ্ছে বা সেটা সে পাচ্ছে না, তার ভিতরে সে ওখানে গেলে সেই জিনিসটা সে ফুটে উঠতে পারবে আইগেস। এবং হচ্ছে তার যে বর্ণবদ্ধী যে আচরণটা লালিগায় তার প্রতি প্রদর্শন করা হয়, ইপিএলে এই ধরনের আচরণটা তার ভিতরে নাও দেখা যেতে পারে। বেটার রেসপেক্ট এবং বেটার ভ্যালু সে পাবে, কারণ সে ইপিএল একটা মুভ করতে পারে, যা বলে আমি মনে করি আর কি। এখন সে ম্যান সিটিতে সেটা আসার কথা বলে। পেপ গার্দিওলা সবসময় লেফট উইংয়ে এক ধরনের পেসি যে বলতে যার অত্যন্ত গতিসম্পন্ন এবং হচ্ছে টেকনিক্যালি গিফটেড একটা প্লেয়ারের খোঁজ উনি থাকেন। তার প্লেয়িং মাইন্ডসেটটাই সেম বলতে গেলে। এটা আগের থেকে যখন উনি বার্সেলোনাকে লিড করতেছিল লা লিগাতে, তখন থেকেই সেই জিনিসটা ফুটে ওঠে এবং সে এখন ম্যান সিটিতেও সেই জিনিসটা সেই সেম ফলো করতেছে। যেমন সে এখন তাদের লেফট উইংয়ে খেলে জেরেমি ডোকু, বেলজিয়ামের লেফট উইঙ্গার ফরওয়ার্ড, ফ্যান্টাস্টিক প্লেয়ার টু ওয়াচ। Awesome speed, awesome cross, awesome pass, and finishing is that kind of level. তো তার আসল কথা হচ্ছে স্পেসটা, গতিটা কার বেশি, গতিটা পেপ গার্দিওলাকে সবসময় আকর্ষিত করে। সো সেই দিক থেকে আমার মনে হচ্ছে ভিনিসিয়াসের প্রতি তার এক ধরনের আকর্ষণ তারা দেখাতে পারে। তো ডকুর সাথে তারা আর কি কম বেশি মিক্স আপ করে সে খেলবে, মিন ভাগ করে। ফিল ফোর্ডেনও আছে, লটস অফ প্লে মিন ভাগ খেলতে পারে, পেপ গার্দিওলা ব্যাক আপ রাখতে পারে ওকে, অ্যান্ড খেলায় বা আই গেস তো বেশি আর কি। তো ভিনির প্রতি এক ধরনের আকর্ষণ আসছে। তো এইগুলো ম্যান সিটি আর কি। তো আর ম্যান সিটি ভিনি যদি এখন মাদ্রিদ ছাড়ে, তার এস্টিমেটেড যে ট্রান্সফার যে ভ্যালুটা হতে পারে 150 মিলিয়ন প্লাস। ম্যান সিটির কাছে একটা প্লেয়ারের জন্য 150 মিলিয়ন প্লাস অ্যাফোর্ড করা আহামরি কোনো বিষয় না, তারা ইজিলি সেটা সাইন করে নিতে পারে। তো এটা এক ধরনের মোস্ট প্রবাবলি যেই ধরনের যে টিম যারা ভিনিকে সাইন করে দিতে পারে, ম্যান সিটি ইজ ওয়ান অফ দেম। নেক্সট যেই জায়ান্ট ক্লাব যারা রিসেন্টলি মাদ্রিদের সাথে 1-0 গোলে জিতেছে, সে ক্লাবটা হচ্ছে লিভারপুল, অ্যানফিল্ড জায়ান্ট যারা আমরা বলি। তো লিভারপুল সবসময় আপনার হচ্ছে উইং প্রেস করে, উইং বরাবর যে একটা এই জন্য লিভারপুল আমার মনে হয় বিশ্বের সেরা ক্লাব। তো সাইন করে দিতে পারে কারণ কি, মোহাম্মদ সালাহ তাদের যেই আইকন প্লেয়ার, সে এই সিজন পরে চলে যাবে। তো এক ধরনের একটা ফাঁকা প্লেস ক্রিয়েট হবে, প্লেয়ারের একটা শূন্যতা তৈরি হতে পারে। তো সেই পজিশন থেকে আমার মনে হচ্ছে সেই পার্সপেক্টিভ থেকে ভিনি লিভারপুলের জন্য সাইন করতে পারে। আর লিভারপুল ভিনির যেহেতু পেস অস্বাভাবিক রকমের বেশি গতিসম্পন্ন একজন প্লেয়ার, এবং ওর যে অ্যাটিটিউডটা, এটা আসলে অ্যানফিল্ডের সমর্থকদের কাছে সেটা পছন্দ হওয়ার মতো এবং আকর্ষিত হওয়ার মতো ভিনির অ্যাটিটিউডটা সে বের করে।
তো আশা করি এই ধরনের মুভ আমরা দেখতে পারি সামনে, বিকজ লিভারপুলের যে ডিরেক্টরসরা জানা মতে যে স্কাউট, তারা বরাবরের ভিনির প্রতি এক ধরনের আকর্ষণ বোধ বা ভিনির প্রতি তাই অ্যাট্রাক্টেড ছিল, ইন্টারেস্টেড ছিল সাইন করানোর জন্য। বাট একটা নাও করতে পারে, কারণ লিভারপুল কোনো সময় আমার মনে হয় না বর্তমানে যে সিচুয়েশন তারা 120 মিলিয়ন প্লাস 120 মিলিয়নের উপরে তার একটা প্লেয়ারের জন্য খরচ করবে বলে আমার মনে হয় না। তো না সাইন করানোর জন্য একটা স্ট্রং রিজন আছে এখানে যে তাকে সাইন ইন না করানো হতে পারে। এবার আসি যে তৃতীয় ক্লাব ইপিএল এর আর্সেনাল, ক্লাব উইথ রিচ স্টোরি অ্যান্ড অনেক লেজেন্ডারি প্লেয়ার্স এখানে খেলে গেছে, থিয়ারি হেনরি অ্যান্ড মেনি আদার প্লেয়ার্স যারা এখানে ভালো প্লেয়ার খেলে গেছে। তো আর্সেনালের জন্য সাইন ইন করাতে পারে। তার রিজনগুলো হচ্ছে, আর্সেনাল হচ্ছে আমাদের যেই জিনিসগুলো সে মিকেল আর্তেতা সে জিনিসটা পছন্দ করে, সেটা হচ্ছে মুভমেন্ট, প্রেস এবং হচ্ছে প্রেস বলতে গেলে যে প্রেসিং যে অ্যাটাকটা, এবং হচ্ছে আরেকটা হচ্ছে আপনার পেস, গতি, মুভমেন্ট, ট্যাকটিক্স, এই জিনিসগুলো মিকেল আর্তেতা বরাবরই পছন্দের একটা জিনিস। তো আর্সেনাল আর ভিনি তো বরাবরই টেকনিক্যালি গিফটেড একটা প্লেয়ার, সো টেকনিক্যালি ভিনি ইজ মাচ হাই এই জেনারেশন প্লেয়ারদের মাঝখানে। তার পেসও অস্বাভাবিক রকমের ভালো, টু বি অনেস্ট অনেক ভালো বলতে গেলে আর কি। তো এই পজিশন থেকে মিকেল আর্তেতা তার প্রতি এক ধরনের ইন্টারেস্টেড একটা জিনিস করতে পারে, সাইন ইন হতে পারে আর্সেনালের জন্য। আমরা আপাতত ধারণা করতে পারতেছি, এবার শিওর করে কিছু বলা যায় না। যদি সে ক্লাব ছেড়ে দেয় আর কি, তো তখন আর কি এই জিনিসগুলো আমরা ফলো করবো, এর আগে কিন্তু না। তো সে যদি ভিনি আর্সেনালের যদি বাই চান্সেস আর বিলো অ্যাভারেজ অনেক লো যদি সাইন ইন করে, তাহলে একটা ডেডলি ট্রিও আমরা দেখতে পারবো। তাদের সেন্টার ফরওয়ার্ড আছে গ্যাব্রিয়েল জেসুস, ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড। তাদের রাইটিং আছে বুকায়ো সাকা, ইংলিশ প্রিমিয়ার লিগের অন দ্য হট উইঙ্গার্স বলতে গেলে আনাদার কালার্সগুলো। আর লেফট উইঙ্গে যদি ভিনিসিয়াস আসে, তো তাদের যে একটা ডেডলি ট্রিও তারা ফর্ম করতে পারে, যেটা খুবই বলতে গেলে ইউরোপের জন্য একটু কনসার্নিং বিষয় হয়ে দাঁড়াবে। কজ এই তিনজন অ্যাটাকে উঠলে আই ডোন্ট থিঙ্ক সো বিশ্বের যে কোনো ডিফেন্সেরই এক ধরনের চ্যালেঞ্জেস দিয়ে দিবে, তাদের সবারকে সেটা ফেস করতে হবে। তো সাইন ইন না করানোরও আবার একটা শক্তপোক্ত রিজন আছে। আর্সেনালের বর্তমানে যে লেফট উইংয়ে খেলে মার্তিনেলি, সে ব্রাজিলের লেফট উইংয়ে বর্তমানে খেলে আর কি, লেফট উইংয়ে খেলে, সে সেন্টার ফরওয়ার্ডও মাঝে মধ্যে খেলা থাকে মার্তিনেলি। তো মার্তিনেলি যেহেতু লেফট উইংয়ে আসে, তো এক ধরনের 50-50 যদি আর কি আসে, তারপর 50-50 চান্স না আসার আর কি। মার্তিনেলি তাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে বর্তমানে, তো বলা যায় আর্সেনাল সে নাও আসতে পারে। তো এই ধরনের ক্লাবগুলো আসলে ভিনিকে সাইন করাইতে পারে আমার বলে মনে হয়, যদি সে আর কি মুভ নেয়। তো আরও কিছু ক্লাব ইন্টারেস্টেড আছে, নিউক্যাসল আছে, চেলসি আছে, তারা সাইন ইন করাইতে পারে বলে আমার মনে হয়, কিন্তু এই জন্য আগে থেকে ক্লাব লিভ করতে হবে। তো আমি উপরে আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত আমরা চলে আসছি, তো আশা করি কিছুক্ষণ থাকবেন আপনারা। তো বলে দিচ্ছি আপনাদের, যদি সে ক্লাব লিভ করে, ক্লাব যদি সে ছাড়ে, তাহলে এই রিজনগুলোর উপরে সে ক্লাব ছাড়তে পারে। রিজনগুলো আমি শেষ পর্যন্ত আবার একবার আপনাদেরকে সারমর্ম ভিডিওর বইলা দিই। এক হচ্ছে কোচের সাথে ভালো মতো মোনামুনি না হওয়া, তাদের ভিতরে ইন্টারাকশন ভালো হচ্ছে না। 2 হচ্ছে বর্ণবাদী বৈষম্য, এই ধরনের একটা আচরণ। 3 হচ্ছে দলের পোস্টার বয় থেকে সরে যাওয়া। 4 নম্বর হচ্ছে তার বিগত পারফরমেন্স। 5 হচ্ছে দলের মেইন আইকন বা পোস্টার বয়জনিত যে ইস্যুরা যেটা আমাদের সামনে আসতেছে, এই ধরনের মেইন রিজন। যদি সে ক্লাব থেকে লিভ নেয়, মেন রিজন আপনাদের হবে কোচের সাথে এক ধরনের ভালো ইন্টারাকশন না থাকে, এই একটা রিজন। আর যদি সে ক্লাব থেকে লিভ নিয়েই থাকে, তাহলে যে ক্লাবগুলোর কথা আমি আপনাদের বললাম ইপিএলে, ম্যান সিটি, লিভারপুল, চেলসি, আর্সেনাল, এই ক্লাবগুলো তাদেরকে সাইন করাইতে পারে আমার বলে মনে হয়। তো আশা করি আমরা সামনে এই বিস্তারিত জানতে পারবো, দেখা যাক কি হয়। এখনও সব কিছু শিওর না, এটা এক ধরনের রিউমার থেকে এই তথ্যটা নিয়ে আপনাদের সামনে এসে এবং ভিডিওটা করা। আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন, এবং আপডেট জানানো হবে যে ভিনির পরবর্তী আচরণবিধি এবং ট্রান্সফার জিনিসগুলো নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।